আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বেঙ্গলি উইথ এসপিজি স্যার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। লকডাউনের এই অযাচিত ও অস্বস্তিকর পরিবেশে বাড়িতে বসেও যাতে তোমরা ক্লাসের আস্বাদন পেতে পারো, সেই কারণেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর শব্দার্থ তত্ত্ব নিয়ে। এটি ভাষার ইতিহাসের মধ্যে পড়ে, তুলনামূলকভাবে একটু কঠিন বিষয়, তত্ত্বগত জটিলতা রয়েছে। আমি যতটা পেরেছি সহজ সরলভাবে এটি উপস্থাপন করার চেষ্টা করেছি। যদি তোমাদের কাজে লাগে তবেই আমার পরিশ্রম সার্থক বলে মনে করব। পুরো ক্লাসটি শোনার পর তারপরেও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন জাগে, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি সময় মতো তোমাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের আলোচনার বিষয় শব্দার্থ তত্ত্ব এবং শব্দের অর্থ বিশ্লেষণের ক্ষেত্রে তিনটি প্রধান তাত্ত্বিক ধারণার পরিচয়। আমরা প্রথমেই জেনে নেব শব্দার্থ তত্ত্ব কি। মানুষের ভাষায় উচ্চারিত অর্থযুক্ত যে কোনো শব্দের অর্থের নিয়মসম্মত বিশ্লেষণকে আমরা বলি শব্দার্থ তত্ত্ব। অর্থাৎ ভাষাবিজ্ঞানের যে শাখায় ভাষায় কোনো শব্দের এবং ভাষায় ব্যবহৃত ক্ষুদ্র থেকে বৃহৎ যে কোনো অর্থযুক্ত অংশের আলোচনা করা হয় তাকে আমরা বলে থাকি শব্দার্থ তত্ত্ব। মানুষের ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের অর্থ এবং তার ক্রিয়াকলাপ হল এই শব্দার্থ তত্ত্বের আলোচ্য বিষয়। এক শব্দের সঙ্গে অন্য শব্দ বা শব্দগুচ্ছের সম্পর্ক নির্ণয় ও বিশ্লেষণ করে এই শব্দার্থ তত্ত্ব। শব্দের অর্থ বিশ্লেষণের ক্ষেত্রে যে তিনটি প্রধান তাত্ত্বিক ধারণা খুব বিখ্যাত, সেই তিনটি হল শব্দার্থের উপাদানমূলক তত্ত্ব, 2 শব্দার্থের সত্য সাপেক্ষ তত্ত্ব, আর 3 শব্দার্থের বিষয়মূলক তত্ত্ব। আমরা এখন এই তিনটি প্রধান তত্ত্ব নিয়ে সংক্ষেপে আলোচনা করব। প্রথমেই আমরা আসি শব্দার্থের উপাদানমূলক তত্ত্বের আলোচনায়। শব্দার্থের এই উপাদানমূলক তত্ত্বে শব্দ সম্পর্কে ধারণার জন্য শব্দার্থকে ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশে বিশ্লিষ্ট করা হয় এবং অন্যান্য শব্দের সঙ্গে তার সম্পর্ক নির্ণয় করা হয়। শব্দের মধ্যে থাকে কিছু অর্থ উপাদান। এই অর্থ উপাদানগুলিকে বলে শব্দার্থগত বিষয়শ্রেণী বা শব্দার্থ উপাদান। এই উপাদানগুলির সাহায্যে বিভিন্ন শব্দকে একটি স্বাভাবিক শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয় এবং শব্দগুলির ভিতরের সাধারণ অর্থ উপাদানকে শনাক্ত করা হয়। যেমন একটি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে। যেমন ইতিহাস বই, এটি একটি পাঠ্য বিষয়, এটি একটি বস্তু এবং পুস্তক জাতীয়। সেই রকম ভূগোল বই পাঠ্য বিষয় প্লাস বস্তু প্লাস পুস্তক জাতীয়। সেই রকম জীবনবিজ্ঞান বই পাঠ্য বিষয় প্লাস বস্তু প্লাস পুস্তক জাতীয়। আবার যদি আমরা বলি এই ইতিহাস বই কি নিয়ে আলোচনা করে, অতীতের সমাজ ঘটনা সম্পর্কিত বিষয় নিয়ে। ভূগোল মানব জীবন ও ভূ প্রকৃতি সম্পর্কিত বিষয়। জীবনবিজ্ঞান প্রাণী ও উদ্ভিদ জীবন সম্পর্কিত বিষয়। এর দ্বারা আমরা ইতিহাস বই, ভূগোল বই, জীবনবিজ্ঞান বই এই তিনটি শব্দেরই অর্থ উপাদানগুলিকে আলাদা করে শব্দগুলির শ্রেণীকরণ করতে পারি। শব্দগুলোর উপাদান আলাদা করলে তবেই শব্দের নানা মাত্রা এখানে স্পষ্ট হতে থাকে। এই গেল শব্দার্থের উপাদানমূলক তত্ত্ব। এই তত্ত্বের উপযোগিতা কি
না এই তত্ত্ব অর্থের ভিত্তিতে সহজেই শব্দ সমষ্টিকে শ্রেণীভুক্ত করতে পারে। শব্দ সমষ্টির অন্তর্ভুক্ত সাধারণ উপাদানকে চিহ্নিত করতে পারে যার উপর ওই শ্রেণীগুলি নির্ভরশীল। তবে উল্লেখ্য যে এই উপাদানমূলক তত্ত্বের কিছু সীমাবদ্ধতা আছে। যেমন প্রথমত, এই তত্ত্ব সব ধরনের শব্দার্থের ব্যাখ্যা দিতে পারে না। দ্বিতীয়ত, অর্থ উপাদানগুলি এক একটি নতুন শব্দের অনুরূপ। অন্যান্য শব্দের মতো তাদেরও নিজস্ব অর্থ উপাদান থাকা সম্ভব। আর তৃতীয়ত, ভাষা এবং সংস্কৃতি ভিন্ন ভিন্ন হলে সর্বজন গ্রাহ্য অর্থ উপাদান আবিষ্কার করা কঠিন। এই তিনটি হল উপাদানমূলক তত্ত্বের সীমাবদ্ধতা। এবার আমরা আসব শব্দার্থের বিষয়মূলক তত্ত্ব নিয়ে আলোচনায়। শব্দার্থ তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ শাখা হল এই বিষয়মূলক তত্ত্ব। এই তত্ত্ব অনুসারে ভাষার অর্থের পরিস্ফুটনে তার প্রসঙ্গ এবং পরিপ্রেক্ষিতেরও যথার্থ বিশ্লেষণ দরকার। শব্দের অর্থ নিরূপণে ভাষাগত এবং অভাষাগত প্রসঙ্গের অবদান থাকে। সাংস্কৃতিক পরিবেশে পূর্ব নির্ধারিত কোনো সামাজিক পরিপ্রেক্ষিতেই ভাষা ব্যবহৃত হয়। তাই শব্দার্থ বিশ্লেষণে প্রসঙ্গ পরিপ্রেক্ষিতের বিশ্লেষণ খুবই জরুরি। বিষয়মূলক তত্ত্বের দৃষ্টিতে ভাষা একটি কার্যপ্রক্রিয়া এবং অর্থ হল তার ফল। কথা প্রসঙ্গে আলাদা আলাদা ভাবে আমরা একই শব্দের অর্থ ব্যবহার করে থাকি। এই বিষয়মূলক তত্ত্ব আলোচনায় বিশিষ্ট ভাষাবিজ্ঞানী ব্লুমফিল্ড বলেছেন যে ভাষার বক্তব্য বিষয় থেকেই শব্দার্থ নিরূপণ করা যায়, তবে ভাষার প্রয়োগের উপরই তার অর্থ পার্থক্য পরিলক্ষিত হয়। কোনো শব্দের প্রয়োগজনিত কারণে কিভাবে অর্থ পার্থক্য হতে পারে তা একটা উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে। যেমন, হাত দেখে ভবিষ্যৎ বলা খুব সহজ নয়। এখানে হাত দেখে মানে কোষ্ঠী বিচার করে। হাতে কলমে কাজ করলেই প্রকৃত শিক্ষা লাভ করা যায়। এখানে হাতে কলমে মানে ব্যবহারিক দিক থেকে। হাত পাতা স্বভাবটি ভালো নয়। এখানে হাত পাতা মানে সাহায্য চাওয়া। হাত জোর করে রমেনবাবু তার অপরাধ স্বীকার করলেন। এখানে হাত জোর করা মানে ক্ষমা চাওয়া। হাত চালিয়ে কাজগুলো করে ফেলো। এখানে হাত চালিয়ে মানে তাড়াতাড়ি করে। ছেলেটির আঁকায় হাত আছে। এখানে হাত আছে মানে দক্ষতা আছে। তিনি থানাতে ক্ষমতাশালীদের হাত করেছেন। এখানে হাত করেছেন মানে প্রভাব খাটিয়েছেন। তাহলে এই যতগুলো আমি বাক্য বললাম ততগুলোতে হাত শব্দটি বিভিন্ন প্রসঙ্গে, বিভিন্ন পরিপ্রেক্ষিতে এবং বিভিন্ন অর্থে ব্যবহৃত হলো। আভিধানিক অর্থও পরিবর্তিত হয়ে গেছে। তাই বলা যায় অর্থ কেবলমাত্র শব্দ, ধ্বনি, ব্যাকরণ ইত্যাদির মধ্যেই সীমাবদ্ধ নয়। বক্তার বক্তব্যের ধরন, তার উচ্চারণের বৈশিষ্ট্য সবগুলো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বিষয়মূলক তত্ত্বে এই অর্থের উপলব্ধি ভাষাতত্ত্বের সীমা অতিক্রম করে বহু দূর পর্যন্ত প্রসারিত। কারণ ভাষার সামাজিক উপাদান এখানে কার্যকরী ভূমিকা গ্রহণ করে। এবার আমরা আসব সত্য সাপেক্ষ তত্ত্বের আলোচনায়। শব্দার্থের আলোচনায় এই সত্য সাপেক্ষ তত্ত্বটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এই তত্ত্বের আলোচনায় বাক্যের অর্থ বিষয়ে বিশ্লেষণ ও ব্যাখ্যা করা হয়। বাক্য বলতে কেবলমাত্র কিছু শব্দের অর্থগত যোগফলকে বোঝায় না। কোনো বাক্য
বাস্তব সত্যের পটভূমিতে রচিত হলে সেই বাক্যটির অন্তর্গত শব্দসমূহ সম্পর্কে একটা সত্যাসত্য বোধ তৈরি হয়। এই তত্ত্ব অনুসারে কোনো বাক্যের বাস্তব ভিত্তি ও সেটির সত্যাসত্য বোধই বাক্য নির্মাণের হলো মূল কথা। এক কথায় বলা যায়, এই সত্য সাপেক্ষ তত্ত্ব প্রকৃতপক্ষে বাক্যস্থিত শব্দসমূহের অর্থের বাস্তবসম্মত ভিত্তিকে ব্যাখ্যা করে। একটা উদাহরণ দিলে বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার হবে। যেমন, শিক্ষক মশাই ছাত্রদের পড়াচ্ছেন। এই বাক্যটির যদি বাস্তবসম্মত ভিত্তি থাকে তবে বিভিন্ন দিক থেকে তার ব্যাখ্যা করা যায়। যেমন, প্রথমত, শিক্ষক মশাই ও ছাত্ররা উপস্থিত আছেন। দ্বিতীয়ত, শিক্ষক মশাই ছাত্রদের যে কোনো একটা বিষয়, বাংলা হোক, ইংরেজি হোক, অঙ্ক হোক, বিজ্ঞান হোক, কিছু পড়াচ্ছেন। তৃতীয়ত, শিক্ষক মশাই বিদ্যালয়ে বা অন্য কোনো উপযুক্ত স্থানে পড়াচ্ছেন। এই যে উপরিউক্ত দিকগুলির প্রত্যেকটির বাস্তবসম্মত একটা ভিত্তি আছে এবং বাক্যের অন্তর্গত শব্দগুলির অর্থ আছে, যা বাক্যটিকে ব্যাকরণ সম্মত মর্যাদা দান করেছে। তবে বলা যায়, সাধারণভাবে অর্থ বা মানে যে দিক থেকে বিশ্লেষিত হয়, সত্য সাপেক্ষ তত্ত্বের অর্থ সম্পর্কিত ধারণা অনেকটাই ভিন্ন। কারণ এই তত্ত্বটির দর্শন অতি গভীরতর অর্থে প্রযুক্ত হয়। আমরা শব্দার্থকে বিভিন্নভাবে বিশ্লেষণ করার জন্য যে তত্ত্বগুলো প্রচলিত আছে তার মধ্য থেকে 3টি উল্লেখযোগ্য তত্ত্ব সম্পর্কে আলোচনা করলাম। তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই 3টি তত্ত্বই খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা ভালো করে এই তত্ত্বগুলোর আলোচনা শোনো, তারপর যে কোনো একটা ভালো বই থেকে সেটা একটু রিডিং পড়ো। আশা করি তোমরা এই 3টি তত্ত্ব খুব সহজভাবে তাহলে বুঝতে পেরে যাবে। শুধু উচ্চ মাধ্যমিক পরীক্ষা নয়, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বা স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রেও এই 3টে তত্ত্ব খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।